শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবী উপন্যাস একটি গুরুত্বপূর্ণ উপন্যাস এবং এই উপন্যাসের মূল্য অনেকখানি তাৎপর্যপূর্ণ এবং এই উপন্যাসকে কেন্দ্র করেই পরাধীন ভারতবর্ষে যে পরাধীনতার শিকল ভাঙার যে উচ্ছ্বাস বা আগ্রহ তৈরি হয়েছিল জনমানসের মধ্যে, বিপ্লবীদের মধ্যে তো আগে থেকেই তৈরি হয়েছিল, তার প্রমাণ আমরা উপন্যাসে পেয়ে থাকি। কিন্তু প্রতিটি মানুষের কাছে এই উপন্যাস যেভাবে গ্রহণযোগ্য এবং শুধুমাত্র সাহিত্যের দিক দিয়েই নয়, এই উপন্যাসের প্রেক্ষাপট, এই উপন্যাসের যে গুরুত্বপূর্ণ যে বিশেষ যে বিষয়টি, সেটিকে কিন্তু আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী উপন্যাসেরই কিছুটা অংশ মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পথের দাবী গল্প নামে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত রয়েছে এবং আমার বিষয় হলো সেটি বিষয়গুলিকে আলোচনা করার চেষ্টা করি এবং সেটা নিজস্ব ভাবভঙ্গিতে, নিজস্ব বিশ্লেষণের মধ্যে দিয়ে, সেখানে অন্য কারো দ্বিমত থাকতে পারে, এটা নিয়ে আমি বিশেষ কিছু বলি না। পথের দাবী উপন্যাস বলা হয় যে পরাধীন ভারতবর্ষের একটা মুক্তিকামী দলিল, কারণ এর প্রেক্ষাপট অত্যন্তভাবে স্পর্শকাতর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যদি ব্যক্তিগত জীবন আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই আমরা সেখানে পাবো যে তিনি একটা সময় রাজনৈতিকভাবে তিনি সক্রিয় ছিলেন, যদিও পরবর্তীকালে ঘৃণাবশত এবং তৎকালীন রাজনীতির যে অন্তঃসার শূন্যতা, সেদিকে তিনি দৃষ্টি রেখে তিনি পদত্যাগ করেছিলেন। বলা ভালো যে কংগ্রেসের তিনি সভাপতি ছিলেন এবং আমরা দেখছি যে সেই যে রাজনৈতিক যে ভণ্ডুরতা এবং সেই বিষয়টি তো তার মধ্যে তিনি তিনি সেটা উপলব্ধি করেছিলেন এবং তার সঙ্গে যে সেই সময়ে পরাধীন ভারতবর্ষের যে রাজনৈতিক পটভূমি, অর্থাৎ তিনি যে সময়ে এই উপন্যাস লিখছেন এবং যে সময়ে এই উপন্যাস প্রকাশিত হচ্ছে, সেই সময়ে কিন্তু পরাধীন ভারতবর্ষ এবং এই পরাধীন ভারতবর্ষের যে সকল ভারতীয় বিপ্লবীরা যারা দেশকে স্বাধীন করার জন্য নিজেদের বলা ভালো আত্মোৎসর্গ করেছেন বা সেই সময় লড়াই করছেন, তাদের অনেক বেশি প্রাসঙ্গিকতা রয়েছে এই উপন্যাসের মধ্যে। শরৎচন্দ্র এই উপন্যাস যখন রচনা করছেন, তার ঠিক 1 বছরের মধ্যে উপন্যাসটিকে বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করে তৎকালীন ইংরেজ সরকার, বলা ভালো ইংরেজ সরকারের মুখ্য সচিব, এবং তিনি এই উপন্যাসটিকে বিষময় বলে আখ্যা দিয়েছিলেন। যদিও এটা বিষময় তাদের কাছে ছিল, কারণ তাদের ভিত তো নড়িয়ে দেওয়ার একটা উপক্রম তৈরি করেছিল এই উপন্যাস। আমরা এই উপন্যাসের মধ্যে আমি একটু পরে আলোচনা করছি সে বিষয়ে। তো 1 বছর পরে যখন এই উপন্যাস বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, আমাদের খুবই সৌভাগ্যের বিষয় যে মোটামুটি 2500 থেকে 3000 কপি তখন মানুষের হাতে চলে গেছে এবং মানুষ, ভারতবাসী এই উপন্যাসের যে গুরুত্বপূর্ণ কতখানি পরাধীন ভারতবর্ষে এবং এই উপন্যাসের মধ্যে যে কতখানি সঠিক এবং অনুপ্রেরণামূলক যে নির্যাস রয়েছে, অর্থাৎ স্বাধীনতাকামী মানুষদের অনুপ্রেরণামূলক যে নির্যাস রয়েছে, সেটা কিন্তু সেই সময় মানুষ উপলব্ধি করে নিয়েছে এবং এই উপন্যাস নিয়ে দীর্ঘ প্রতিবাদ প্রতিরোধ চলেছে। শরৎচন্দ্র নিজেও বলেছিলেন যে তিনি যদিও রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার বয়ান দিয়েছেন, আমি সেটা উল্লেখ করছি না, কিন্তু রবীন্দ্রনাথের সেই চিঠির প্রত্যুত্তরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যে
আমি প্রতিবাদ করব, মানুষ যদি নাও করে আমি প্রতিবাদ করব, এবং সেটা হইচই করে না হলেও আমি এর পরিবর্তে আরেকটি উপন্যাস লিখে আমি প্রতিবাদ করব, এই রকম স্বীকারোক্তি তিনি দিচ্ছেন। এবং এই উপন্যাস শেষ অবধি আমরা দেখেছি যে এই বাজেয়াপ্ত হওয়ার বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান বিপ্লবীরা গর্জে উঠেছেন, এবং পরবর্তীকালে তো আমরা দেখতে পাই যে ভারতের স্বাধীনতা, সেদিকে আমি যাচ্ছি না। এই পথের দাবি যতটুকু দশম শ্রেণীর পাঠ্যে রয়েছে আমি সেই নিয়ে আলোচনা করছি, যদিও পূর্ব যে কথা রয়েছে, কাহিনী রয়েছে, সেটা একটু মনে করানো দরকার। যে আমরা দেখব যে অপূর্ব নামে একজন বাঙালি যুবককে পাবো এই উপন্যাসের মধ্যে, এবং বলা ভালো আমি যেহেতু গল্পটা নিয়ে আলোচনা করছি এই পথের দাবি গল্পের মধ্যে, মানে দশম শ্রেণীর পথের দাবি গল্পের মধ্যে। তো এই অপূর্ব নামক যে যুবকটি, সে আসলে একজন সত্যিকারের দেশভক্ত বলা চলে, একজন বাঙালি ব্রাহ্মণ যুবক, যে সত্যিকারে দেশের স্বাধীনতা চায়। দেশের যে এই যে আমরা দেখছি, মানে সেই সময়ে যে দেখা যাচ্ছিল যে ভারতীয়দের উপর ইংরেজদের যে অত্যাচার, যে নিপীড়ন, তার বিরুদ্ধে অপূর্ব গর্জে উঠেছে বারবার। অপূর্বকেও এর খেসারত দিতে হয়েছে। আমরা দেখেছি যে সে শুধুমাত্র ভারতীয় বলে, ইউরোপিয়ান নয় বলে তার উপরে আঘাত নেমে এসেছে, তার উপরে অত্যাচার হয়েছে। আমরা দেখব যে কি করে সেই ট্রেনের পুলিশ তাকে লাথি মেরেছে বা তাকে বিরক্ত করেছে, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তবুও সে তার বক্তব্যে অবিচল, সে তার একটাই কামনা যে এই রকম এই যে ব্রিটিশ যে অপশাসন, সে অপশাসনকে রুখতে হবে এবং আমার স্বাধীনতা চাই, দেশকে স্বাধীন করতে হবে। এই ব্রত নিয়েই সে এগিয়েছে, আমরা দেখব এই গল্পের মধ্যে। এবং অপরদিকে আমরা আরেকজন চরিত্রকে পাবো, যিনি হলেন নিমাই বাবু। নামটি ভালো হলেও এই চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি সেগুলো কিন্তু খুবই খারাপ। কারণ ইনি হচ্ছেন ব্রিটিশ সরকার, সেই সময় ব্রিটিশ সরকারের যে দলদাস সেটা বলতে পারো। ইনি একজন পুলিশ অফিসার। এনার কাজ হচ্ছে অন্যায়কে প্রতিরোধ করা নয়, ভারতীয় বিপ্লবীরা যারা তার নিজের, নিমাইবাবু কিন্তু ভারতের একজন নাগরিক। সেই নিমাইবাবুর কাজ হলো ভারতীয় বিপ্লবীদের ধরে পড়ে জেলে ঢোকানো। আসলে সেই সময়ে অনেকেই তো এইরকম অকৃতজ্ঞের কাজ করেছিল, অকৃতজ্ঞতার কাজ করেছিল, তো নিমাইবাবু হচ্ছে সেই দলেরই একজন। সে নিমাইবাবুর চাকরি অপূর্বর বাবা করে দিয়েছিল, কিন্তু অপূর্ব তাকে মোটেই পছন্দ করেন না। তো কারণ হচ্ছে সে ওই বুনো হাঁস ধরতেই প্রস্তুত রয়েছে, এবং সে ভারতের জন্য লড়াই করছে, ভারতের মানুষের জন্য লড়াই করছে যে সব বিপ্লবীরা, তাদের জন্য সে কিন্তু তাদেরকে ধরে জেলে ঢোকানোর জন্য ব্যস্ত। এইরকম একটি ক্যারেক্টার নিমাইবাবু, আপাত ঘৃণ্য চরিত্র, এবং যে পড়বে এই গল্প সেই তাকে ঘৃণা করবে, এ কথা আমি বলতে পারি। অপরদিকে আমরা পাবো যিনি এই গল্পের অন্যতম কেন্দ্রীয় চরিত্র আমরা বলতে পারি, তিনি হচ্ছেন সব্যসাচী মল্লিক, অর্থাৎ যিনি গিরিশ মহাপাত্র ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। এবং সব্যসাচী মল্লিক হচ্ছে একজন পলিটিক্যাল সাসপেক্ট, মানে তিনি একজন বিপ্লবী যাকে পুলিশ খুঁজছে, সেই রকম একটি চরিত্র। এবং আমরা অনেকেই বলে যে এই সব্যসাচী মল্লিকের মধ্যে সুভাষচন্দ্র বসুর ছায়া রয়েছে, অনেকেই বলে থাকে। তো আমি বলবো যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছায়া থাকলেও থাকতে পারে, থাকাটাও অস্বাভাবিক নয়, কারণ সেই সময়ে শরৎচন্দ্র নেতাজির যে কর্মকাণ্ড সেগুলো দেখছেন। অপরদিকে বলতে পারি যে এটা বললে হয়তো আরও ভালো হয়, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো যে মহান বিপ্লবীরা সেই সময় দেশকে স্বাধীন করার জন্য লড়াই করছেন, তাদের একজন বলতে পারো যে তাদের মধ্যে একজন, মানে ওই তাদেরই একজন করে তাকে দেখানো হচ্ছে। অর্থাৎ ওই যে সেই সময়ে যে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করা যে সকল বিপ্লবীরা রয়েছেন, তাদেরই একজন মুখপাত্র হিসেবে কিন্তু সব্যসাচী মল্লিককে দেখানো হয়েছে। এই রকম হচ্ছে এই উপন্যাসের যে চরিত্রগুলো। এছাড়াও কিছু অপ্রধান চরিত্র রয়েছে যেগুলো মোটামুটি কিছু ভূমিকা রয়েছে এই গল্পে। রামদাস তলোয়ারকর যে অপূর্বর অফিসের একজন অ্যাকাউন্টেন্ট এবং অপূর্বর একজন ভালো বন্ধু, বা ওই খ্রিস্টান মেয়েটি যার সম্বন্ধে অপূর্ব দীর্ঘ স্তুতি করেছেন এবং সে অপূর্বর ঘরে চুরি হওয়ার হাত থেকে অপূর্বকে রক্ষা করেছে, এই বিষয়গুলো রয়েছে। কিন্তু এই উপন্যাসের যে সার্বিক যদি নির্যাস আমরা দেখি, যে উপন্যাসটি
সেই সময় পরাধীন ভারতবর্ষের যে প্রেক্ষাপট, অর্থাৎ সেই সময়ে ভারতবাসীর ওপর যে অত্যাচার চলেছে বা সেই সময়ের যে সমাজ ইতিহাস, তা তো গল্পের মধ্যে দিয়ে প্রকাশ পায়, উপন্যাসের মধ্যে দিয়ে প্রকাশ পায় অবশ্যই দেশকাল সেই সময়ের। সেরকমই আমরা এই পথের দাবি উপন্যাসে কিন্তু সেই সময়ের যে অবস্থা, ভারতবাসীর উপরে যে ইংরেজদের যে অত্যাচার, অর্থাৎ সেটা আমরা কিভাবে পাচ্ছি না, অপূর্বর মতো একজন বাঙালি ভারতীয়, যাকে ট্রেনে ইউরোপিয়ান নয় বলে যাকে বারবার বিরক্ত করা হচ্ছে, যাকে লাথি মেরে ট্রেন থেকে বের করে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো। বা আমরা আরেক এক জায়গায় পেলাম যে ওই বর্মা অয়েল কোম্পানির যে তেলের খনির যারা শ্রমিক, তাদের উপরে যে অত্যাচার, সে অত্যাচার কিন্তু সত্যই সেই সময় ভারতবাসীর উপর অত্যাচারের যে করুণ কাহিনীটি, সেটা কিন্তু প্রমাণিত করে। এই সকল টানাপোড়েনের মধ্যে দিয়েই আমরা দেখছি যে উপন্যাসটি এগিয়ে চলেছে, বা বলা ভালো, আমি যেহেতু গল্প নিয়ে আলোচনা করছি, গল্পটি এগিয়ে চলেছে। এবং আমরা দেখি যে এখানে দীর্ঘ বর্ণনা রয়েছে। এগুলো কিন্তু ছাত্রছাত্রীদের খুব ভালো করে মনে রাখতে হবে। অপূর্বর যে গিরিশ মহাপাত্রের যে বেশভূষা, তার যে পোশাক পরিচ্ছদ বা তার যে চেহারার বর্ণনা, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তার সঙ্গে প্রচুর ছোটো ছোটো প্রশ্ন রয়েছে, সেগুলোও কিন্তু ছাত্রছাত্রীদের ভালো করে পড়তে হবে। এবং আমরা এখানে যে মূল বিষয়, সেটা আমি বলার চেষ্টা করলাম যে সেই সময়ে যে স্বাধীনতাকামী যে ভারতবাসী, তাদের উপরে যে ইংরেজদের অত্যাচার, সেটাই কিন্তু এর মূল বিষয়। এবং কাহিনীর পরতে পরতে সেটাই আমরা লুকিয়ে থাকে। এবং তার মধ্যে আমরা দেখছি যে কিছু মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা সত্যিকারের দেশকে ভালোবাসে, তারা চেয়েছে যে বিপ্লবীরা ধরা না পড়ুক। তার মধ্যে অপূর্ব হচ্ছে একজন। অপূর্ব তাদের প্রতিনিধি। অপূর্ব কী চেয়েছে, যে এই বিপ্লবীরা আমার কাছে অনেক বেশি আপনজন। ঠিক আছে, তো এইরকম বিষয়গুলির মধ্যে দিয়ে কিন্তু আমরা সমস্ত গল্পটিকে ধরতে পারি। এই গল্পটি তোমরা ভালো করে পড়ো টেক্সট, এবং তোমরা বুঝতে পারবে। তারপরে আমার কথাগুলো তোমরা ভাববে। এই হচ্ছে বিষয়।